আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মদন মিত্র কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। আর ইস্তফা দিয়েই সাক্ষাৎ ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তাহলে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকের পথেই কি হাঁটবেন কোয়েল মল্লিক? এই জল্পনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে যারা দল ছাড়ছেন তারা গোপনে যোগাযোগ রাখছেন। অন্যদিকে খবর, তৃণমূল থেকে কালই প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত ইস্তফা দিতে চলেছেন। এই নিয়ে আমরা ছকভাঙা ছটার আলোচনায় আসবো, তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যেরকম বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো নিঃসঙ্গ। কালীঘাট তৃণমূলের ফাটল আরো চওড়া হলো, কারণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। যে জল্পনা চলছিল গত কয়েকদিন ধরে, সেই জল্পনাতেই এবার শিলমোহর পড়ল। তৃণমূলের সাংসদ পদ ছেড়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ কোয়েল মল্লিকের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 21শে জুলাইয়ের সমাবেশের আগে আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় কোয়েল মল্লিক তিনি ইস্তফা দিলেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়ালো 9। জানতাম আগে রিজাইন করেছে, যখন সুখেন্দুদা বা সুস্মিতা করেছিল আমার ধারণা ছিল তখন এই 4 জনের মধ্যে ও ছিল। তো এখন জানছি যে আপনাদের কাছ থেকে যে আজকে করেছে, তার মানে আগে করেনি। ঠিক আছে, প্রত্যেকের ওপিনিয়ন আছে, প্রত্যেকেই বুঝতে পারছে তাদের একটা কারণ, নিজেদের কাছে একটা কারণ আছে, এবং সেই কারণের জন্য অনেক বেশি সংখ্যাই তো চলে যাচ্ছে। সেখানে আমার মনে হয়, মানে আমি কোয়েলের হয়ে বা কোয়েলের এগেনস্টে কোনোটাই বলছি না, যদি জিজ্ঞেস করা হয় যে এত লোক চলে যাচ্ছে কেন, তাহলে আমার মনে হয় সেটা মমতা ব্যানার্জির বেশি অ্যানালিসিস করা উচিত কেন চলে যাচ্ছে। হারাধরা 10টি ছেলের মতন অবস্থা হয়েছে, একটাও থাকছে না। তো কালকেও মদন দাস চলে এলো দেখলাম। জানি না, মানে দিদির এত লোকের কারণ, এত লোকের ভাবনাকে রেসপেক্ট দিয়ে কোথাও নিজের ভুল, দলের ভুলটাকে মেনে নিয়ে ঠিক করা উচিত ছিল। এখন এটা অনেক লেট, কিন্তু অনেক আগে উচিত ছিল আমার মনে হয়। শতাব্দী রায়, বিদ্রোহী সাংসদ, যিনি ইতিমধ্যেই এনসিপিআইতে নাম লিখিয়েছেন, সেই শতাব্দী রায় তিনি বলছেন যে এত লোকের কথা, এত লোকের কারণ সেটা খতিয়ে দেখা উচিত ছিল, তবে এখন সময় অনেকটাই লেট হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন যখন কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন, শুনুন। রাজ্যসভা, লোকসভা আমরা দেখেছি। রাজ্যসভাতে ওই মাইকেল মধুসূদন দত্তেরই মধুকবির কথা ধার করেই বলা যায় একে একে নিভিছে দেউটি। 3 জন রেজিগনেশন দিয়েছিলেন। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন। আরো কে কে রেজিগনেশন দেবে, মানে বাতাসে অনেক, আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন হচ্ছে বোঝা যাবে। কিন্তু যে একটা চরম অগণতান্ত্রিক পরিবেশ, ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, ওই একজন জোকারকে দিয়ে রিংমাস্টারের মতো গোটাটা চালাবার একটা প্রবণতা, এই ধরনের ফ্যাসিবাদী প্রবণতা গণতন্ত্রের জন্য খুব ডেঞ্জারাস। আর গণতন্ত্র হচ্ছে ডায়লগ। এখানে যা চলেছে, মানে ওখানের ওটা তো মনোলগ, মানে একতরফা বলা হবে, লোককে শুনতে হবে, মানতে হবে। তো মনোলগের বিরুদ্ধে ডায়লগের লড়াইয়ে মনোলগ তো আলটিমেটলি হারবেই। তাই মধুকবির ভাষায় একে একে নিভিছে দেউটি, দেউটি হয়তো আরো নিভতে থাকবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একে একে নিভেছে দেউটি, আরো দেউটি নিভবে, যেরকম বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে 14ই জানুয়ারি 2026, অর্থাৎ এই বছরেই রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে। তারপর কোয়েল মল্লিক তিনি একদম 5ই মার্চ মনোনয়ন জমা দিলেন, এবং বলা যেতে পারে যে 3.5 মাস তার এই রাজনীতিতে বয়স। দেবনারায়ণ দা, তার মধ্যেই তার স্বপ্নভঙ্গ হয়ে গেল, তাকে একেবারে সংসদ পদ থেকে ইস্তফা দিতে হলো। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা আছে, বাহির থেকে বেরিয়ে পড়ো হাওয়ায়, তোমায় চিনতে পারবো না। বেরিয়ে পড়ো হাওয়ায়, হাওয়া বাইরে থেকে আসছে, এই হাওয়াটা বাইরে থেকে আসছে। শেক্সপিয়ার এক জায়গায় বলছে, দ্য রেইপ অফ লুক্রেসি বলছে, হাউ কামস ইট দেন, ভাইল অপরচুনিটি বিং সো ব্যাড, সাস নাম্বারস সিক ফর দি। তাহলে হে ঘৃণ্য সুযোগ, তুমি এত খারাপ হলেও কেন এত মানুষ তোমার খোঁজ করছে? এই খোঁজটা কেন করছে? এর কারণটা হচ্ছে ওই যে বাহির থেকে
সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, লোভ, লালসা, কেন আগে যাননি? ইলেকশনের সমস্ত কিছু শেষ করার পরে পরে যাচ্ছেন। মানুষ মুখ্যমন্ত্রী তো বলছে, মানুষ বুঝতে পারছে। তার মানে তুমি আমার কাছে জিতলে, আমার কাছ থেকে নমিনেশন নিলে, আমার হয়ে জিতলে, যাওয়ার পরে এখন তুমি হেরে গেছো। না হারলে তুমি মন্ত্রী হতে, তোমরাই সব কিছু আমার পাশে থাকতে। আজকে যখন হেরে গেছে, অভিযোগটা করছেন, সেই অভিযোগটা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখনও তিনি অভিযোগ করেছেন যে ইডি সিবিআই কে দিয়ে ভয় দেখানো হচ্ছে। কিন্তু প্রশ্নটা তো এই জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলটাকেই তো ধরে রাখতে পারলেন না। সেন্ট্রাল স্টেট সব, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এখানে পুলিশ, সিআইডি সব, তুমি যাবে না? তোমার যারা যাচ্ছে না, এই যে মদন বাবু আগে কি করে বাড়িতে কিভাবে ওনাকে দিয়ে হ্যারাস করেছে এই ইডি দিয়ে, এখন ওনার স্ত্রীকে, ওনার পুত্রবধূ ছেলেকে পাঠিয়েছে। উনি তো নিজেই বলছেন আমার আর কিছু করার নেই। তো যাবে তো, এরা যেতে হবে, এদের পিছনে একটারও কিছু নেই। হয় লোক, সায়ন্তনদার কাছে যাব, মানে সায়ন্তনদা পুরোটাই আপনাদের গেম প্ল্যান। আপনারা ইডি সিবিআই পুলিশ দেখিয়ে ভয় দেখাচ্ছেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন, অভিযোগ করছেন যে তার দলটাকে আপনারা ভেঙে দিচ্ছেন। আপনাদের উদ্দেশ্য হচ্ছে কালীঘাট তৃণমূলকে একেবারে নির্মূল করে দেওয়া। আমি দেবনারায়ণদার কথার সূত্র ধরে বলছি যে ইডি করছে, সিবিআই করছে। আচ্ছা, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে ইডি সিবিআই এর প্রশ্ন আসে। কোয়েল মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কোনো দল করেনি, কেউ করেনি, আমরা ভালো করে তাকে জানিও না। লোভ বলেছে, লোভও বলেছে, আমরা তাকে ভালো করে জানিও না। কাজে এখানে ইডি সিবিআই এর প্রশ্ন আসছে কোথা থেকে? 3.5 মাসে তার মোহভঙ্গ হয়েছে। এবার হ্যাঁ, দেবনারায়ণ যে প্রসঙ্গ তুলেছেন সেটা আমি সমর্থন করি, যে ভোটের পরে মোহভঙ্গ হয়েছে, বিধানসভা ভোটের আগে মোহভঙ্গ হয়নি, সেটার প্রশ্ন আছে। কিন্তু ইডি সিবিআই তো কোয়েল মল্লিককে তৃণমূল দল থেকে বার করে আনার জন্য কোনোভাবে কোনো যুক্তিতে ব্যবহৃত হতে পারে না। আর লোভ আমরা দেখানোর কে? ওনার বাড়িতে, রঞ্জিত মল্লিকের বাড়িতে যুবরাজ পৌঁছে গেলেন, তিনি গিয়ে কি লোভ দেখালেন, নাকি ভালোবাসা দেখালেন, নাকি শ্রদ্ধা ভক্তি দেখালেন, কি স্বপ্ন দেখালেন, রাজ্যসভার এমপি হয়ে গেলেন। আমরা কিছুই করিনি, আমাদের সঙ্গে বাস্তবিক অর্থে সেই অর্থে কোনো যোগাযোগও নেই ওনার। আজকে উনি সদস্যপদ পদত্যাগ করেছেন, করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবের সঙ্গে দেখা করেছেন। আজকেই হয়তো প্রথমবার দেখা হবে বিজেপির কোনো নেতার সঙ্গে। আমরা তো কোনোভাবে এর সঙ্গে যুক্ত নই। আর তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, আচ্ছা কংগ্রেসের তো অনেক নেতা আছে, কংগ্রেসের দলটা তৃণমূলের থেকে অনেক বড়। কংগ্রেসের দল এরকম খান খান হয়ে যাচ্ছে। যদি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে খান খান করতে হয়, কংগ্রেসকে বিজেপি আগে খান খান করবে। পশ্চিমবঙ্গে আসলে সমস্যাটা অন্য জায়গায়। শুনুন না, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, অন্য রাজ্যে কংগ্রেস খান খান হয়েছে। আপনি তৃণমূল মানেই হয়ে গেছে গরু চোর, তৃণমূল মানেই হয়ে গেছে বালি চোর, তৃণমূল মানেই হয়ে গেছে ডিম থেরাপি। একটা উদাহরণ দিন তো, সারা দেশে সরকার পরিবর্তন হয়, ডিম থেরাপি চোর চোর বলে অন্য কোন রাজ্যে হচ্ছে? কোন রাজ্যে হচ্ছে? বিজেপিও ক্ষমতার বাইরে গেছে, বিজেপিও ক্ষমতায় এসছে। কেরালায় সরকারের পরিবর্তন হয়েছে, ইনডিউস করছো। কিন্তু সত্যি কথা বলতে গেলে তৃণমূল মানেই চোর। দেবনারায়ণদার রিঅ্যাকশন দেব, তবে তার আগে এখানে আপনাদের সামনে তুলে ধরবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি 26 অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখ তিনি রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন। সেদিন রঞ্জিত মল্লিক কি বলেছিলেন শোনাবো। তার পাশাপাশি কোয়েল মল্লিক তিনি 5ই মার্চ নমিনেশন ফাইল করেছিলেন। তারপর কোয়েল মল্লিক কি বলেছিলেন শুনুন। দেখুন, একটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো, যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেক দিন আগে থেকেই দেখুন, এটা তো একটা মহৎ দায়িত্ব, কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আসতে পেরেছি। আপনি কি বলবেন? এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকুন বলছি, খুব ভালো লাগে এনাকে। থ্যাংক ইউ। মানে রাজাগোপাল বাবু, এখান থেকেই প্রশ্ন যে যাকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছিলেন, রঞ্জিত মল্লিক বলছেন যে আমার খুব ভালো লাগে, এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোয়েল মল্লিক ছেড়ে দিলেন।
হ্যাঁ, এটাই তো খুব অবাক করার ব্যাপার, বুঝেছেন, যে এরা এত সব জিনিস জানতে পারছে নির্বাচনে হারার পরে। নির্বাচনে হারার আগে কেউ কিছু জানানি, তখন অভিষেক ছিল সেনাপতি, মমতা ছিল অনুপ্রেরণার প্রধান স্তম্ভ, এগুলো তো আমরা দেখে এসেছি। তবে যেটা অবাক লাগছে যে দেখুন, সুখেন্দু শেখর রায় যাকে নেওয়া হয়েছিল তার 29 সাল পর্যন্ত মেয়াদ আছে, এবং অন্য দুজন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকের, ওর বড়াইকে 30 সাল পর্যন্ত মেয়াদ আছে। কিন্তু এই তো 26 সালের এমপি, এই 6 বছর ধরে বিজেপির যদি এমপি হয় এবং যে এতকাল তৃণমূলের হয়ে কথা বলেছে, পুরো পরিবার, বোঝা যাচ্ছে বাবা এসে যাকে জড়িয়ে ধরছে, বলছে এত ভালো মানুষ ইত্যাদি, তো স্বাভাবিকভাবেই একে নিয়ে বিজেপির তো মুখ তো পূর্বেই। বিজেপির এবারে আমরা দেখলাম সেভাবে কোনো ধরনের সেলিব্রিটিকে দাঁড় করায়নি। তারা মনে করেছে যে এইভাবে দাঁড় করিয়ে খুব একটা সুফল হয় না, মানুষের কাছে পৌঁছানো যায় না, মানুষ সেলিব্রিটিতে দেখতে আসে এবং তাদের দ্বারা কোনো কাজ হয় না। কিন্তু একে যখন যদি নেওয়া হয়, যেহেতু ভূপেন্দর যাদবের বাড়িতে মন্ত্রীর কাছে গেছেন, উনি এইসব কাজগুলো করছেন, কাজের দল থেকে নিয়ে আসার, এটা হয়তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল হয়তো পাস হবে, কিন্তু মানে এটা কিন্তু একটা বড় লায়াবিলিটি হয়ে যাবে। অলরেডি দলের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। এটা মানে আমি জানি না, পশ্চিমবঙ্গের যারা নেতৃত্ব আছেন তারা তাদের বক্তব্য নিশ্চয়ই কেন্দ্রকে জানাবেন, কেন্দ্রীয় নেতৃত্বকে, বা এবং যদি না জানাতে পারেন, যুক্তিটা ঠিকমতো না দিতে পারেন, তাহলে বুঝতে হবে যে তারা আজ্ঞাবহক মাত্র। দলের যে পশ্চিমবঙ্গ নেতৃত্ব, সেটা অলরেডি যে ধরনের আচার আচরণ শুরু হয়ে গেছে, তারা এখন ক্ষমতার কাছেই থাকতে চায় বলে আমার মনে হচ্ছে। কেউ তো ফোনও ধরে না, সাধারণ মানুষের সঙ্গে মিশতে চায় না, সুতরাং জল যা বলবে, যে কদিন ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টাই তারা করবে, এটাই তারা স্বাভাবিক। তাই বোঝা উচিত ছিল কাকে নেব কাকে নেব না। দল যদি ফার্ম না হয়, আপনার যদি ভোট যদি একমাত্র কারণ হয়ে থাকে, আপনি কিন্তু দেশের অনেক ক্ষতি করবেন, মানুষের অনেক ক্ষতি করবেন, এটা কিন্তু মানুষ বোধহয় বুঝতে পারছে। একদম ক্ষমতায় থাকতে চাওয়ার কথা বলছিলেন রাজাগোপাল বাবু, দলত্যাগ করেছেন, অর্থাৎ দলত্যাগ যারা করেছেন ইতিমধ্যেই, তাদের নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে যাদের যাওয়ার তারা 21শে জুলাইয়ের আগেই চলে যান, তবে যারা দল ছাড়ছেন, যারা যাচ্ছেন, তারা কিন্তু আবার গোপনে যোগাযোগও রাখছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভে, শুনুন। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন, এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আমি এখান থেকে সলিলদার কাছে যাব। মানে সলিলদা, আমরা দেখতে পেলাম যে লটারি কাণ্ডে যখন ধরপাকড় শুরু হলো, যখন নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তারপরে নির্মল ঘোষ একেবারে ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীন সেখানে পৌঁছে গেলেন, তারপর মদন মিত্র, অনুব্রত মণ্ডল সবাই ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। তাহলে তারা কি ভাবছেন যে ঋতব্রত তৃণমূল ওয়াশিং মেশিন? না দেখো, মানে মমতা ব্যানার্জি যেটা বললেন সবাই নাকি যোগাযোগ আছে, ওনার কথার কোনো সারবত্তা নেই, সম্পূর্ণ মানে হাসতে হাসতে মিথ্যে কথা বলেন। কি বলবে বলো, এটা কোনো রাজনৈতিক দল নাকি? কোনোদিনই ছিল না। এটা একটা মানে সংগঠিত অপরাধী গোষ্ঠী, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এক এক করে সবাই চলে যাবে। এই নির্মল ঘোষের কথা কি বলবে? নির্মল ঘোষ তো ওখানে গিয়ে তাড়াতাড়ি অভয়ের ডেড বডিটাকে তাড়াতাড়ি করিয়ে দিল, ওই যে কাকে দিয়ে করালো, তাকে আবার চেয়ারম্যান করে দিয়ে বললো ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান মাই বয়। এটা একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং, এটা একদম কথার কোনো সারবত্তা নেই, কিচ্ছু নেই, কোনো বক্তব্য নেই এদের। এখন তো নিঃস্ব এরা। উনি করাননি, উনি মুকুলদাকে ধমকি দিয়ে আবার তৃণমূলে আনা করাননি, উনি বাইরন বিশ্বাসে জিতলো,
জিতে তাকে আবার ধমকি দিয়ে আবার গলায় মালা দিয়ে পরিয়ে নিয়ে চলে এলো বিজেপির পবিত্র কর। যে তৃণমূলের কর্মীকে বিজেপির কর্মী ছিল, তৃণমূলের কর্মীকে মার্ডার করেছিল, তাকে মালা পরিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। এটা কোনো সংগঠন নাকি? এটা ইজ ইট এ পলিটিক্যাল অর্গানাইজেশন? কোনোদিন ছিল না, কোনোদিন ছিল না, কোনোদিন হয়নি, মিথ্যার বেসাতি ছিল। 21শে জুলাই নিয়ে সম্পূর্ণ মিথ্যা করে গেছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কি বলছো তুমি? কিচ্ছু হয়নি ওনার। তারপর তোমার জমি আন্দোলন নিয়ে ওনার কি ভূমিকা ছিল? কোনো ভূমিকা ছিল না। শেষ সময় গিয়ে তাড়াতাড়ি গিয়ে পাঁচিল টপকে গিয়ে ফরেস্ট গেস্ট হাউসে ঢুকে গেল। সবাই জানে, সারা পশ্চিম বাংলা জানে উনি যে মিথ্যার বেসাতি করেন, সবাই জানে। মুখে এক বলেন, কাজে এক করেন। আর তার যোগ্য সঙ্গী হয়েছে ওই অভিষেক ব্যানার্জি। দুর্নীতির পাহাড় সারা পশ্চিমবঙ্গে দুর্নীতি করেছে। একটা পুরোপুরি একটা ক্রিমিনাল র্যাকেট চালাতো, পয়সা তুলতো, টাকা তুলতো, কোটি কোটি টাকা তুলতো, এরোপ্লেন কিনে অন্যের নামে কিনে সেটা আবার নিজের নামে, আবার তার নামে আবার ভাড়া দিয়ে আবার সেই ভাড়াটাও পেত। মাছের তেলে মাছ ভাজতো। লজ্জা করে এই দলের এক্সিস্টেন্সটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা শ্যামফুল বলে আমি মনে করি। দেবনারায়ণ দা, হ্যাঁ, সলিলদা বলছে, সলিলদার চিন্তাতে হয়। তাহলে রাজনৈতিক দল শুনুন, আপনি রাজনৈতিক দল আপনার বক্তব্য বলতে পারেন, এখনো শেষ হয় না। যে শেষটা কখন না, পলিটিক্সে মৃত্যু বারবার হয় পলিটিক্সে, কিন্তু যুদ্ধে একবারই মাত্র মরে, কিন্তু পলিটিক্সে বহুবার মারে। আপনি ওইভাবে বলবেন না আর শেষ হয়ে গেল। হ্যাঁ বলুন না, দেখুন না 29-এ কি হয়। আগে আপনি যদি প্রেডিক্ট করেন, দল কিচ্ছু না, জনতা, দল তো এরা করে না, দল তো করে জনতা কর্মীরা। এদের তো নমিনেশন দিয়ে হয়েছে, সুবিধা পা দল হচ্ছে তারা কি আছে দেখুন না, ভোট হোক দেখুন, তখন খারাপ না। ঠিক আছে, আমি আজকে তো সায়ন্তন তুমি বলতেই পারো, কিন্তু শেষ ওইসব হয় না। শুনুন না, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে তো রথযাত্রা, পবিত্র রথযাত্রা। আজকে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম পানিহাটিতে রথের, সেখানে আমি বলেছি এবং আপনাদের সামনে বলতে চাই যে আমার কেন জানি মনে হচ্ছে যে জগন্নাথকে বিস্থাপিত করতে গেছিলেন, দীঘা ধাম বানাতে গেছিলেন, অপমান করেছেন ভগবানকে। আজকে তৃণমূল কংগ্রেস ওই বিস্থাপিত হয়ে গেল, দলটা উঠে গেল প্র্যাকটিক্যালি। দ্বৈতপতি মানে ভগবান নেই যারা বলে তাদের কাছেও আজকে তারা ভুল। আজকে যে ভগবান এমন দশা করে ছেড়েছে দলটার, যে দলটা কত খণ্ডে বিভক্ত হচ্ছে, কেউ বুঝতে পারছে না। কত খণ্ডে বিভক্ত হচ্ছে কেউ বুঝতে পারছে না। আপনি ভাবুন তো, আপনি ভাবুন ভগবানের থেকে শ্রেষ্ঠ ভাবতে গেছিলেন নিজেকে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন। কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার তৃণমূলের যে সাংসদ পদ, সেই পদ ত্যাগ করেছেন, অর্থাৎ ইস্তফা দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটে তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না। দেখুন, আমি জানি পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল এখন কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তা তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছিল। তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে তৃণমূল থাকতে পারে না, যেটা কোনো রাজনৈতিক দলই নয়, যেটা নির্মূল, যা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো মানুষের কোনো আগ্রহ নেই, তা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা। তৃণমূল শেষ। আর যারা মানে তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে, কেউই খুব একটা ভালোভাবে নিচ্ছে না। প্রত্যেকেরই তো অতীত জানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।